সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন চিন্তক এবং কবি রেজাউল করিম রনি, সঙ্গে আছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা তানভীর আল হাদি মায়েদ। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। ৬৯, ৯০ এবং ২৪-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ ৬ জানুয়ারি ২০২৬। শেখ হাসিনার শাসনামলের ১৫ বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। ২০১১ সরকারের জনপ্রিয়তা কমেছে, প্রথম আলো জনমত জরিপ। ২০১২ মহাজোট সরকারের তৃতীয় বছর হতাশায় পর্যবসিত হয়েছে, ৪ বিশ্লেষকের মতামত। ২০১৩ চাঁদা না পেয়ে কলেজে তালা দিয়েছে ছাত্রলীগ। ২০১৪ গণতন্ত্রের দাফন বিএনপি। ২০১৫ সরকার গ্রেফতারের মহোৎসবে মেতেছে খালেদা জিয়া। ২০১৬ নিজামীর ফাঁসি বহাল। ২০১৭ ইসলামী ব্যাংকে শান্তিপূর্ণ বদল, ব্যাংকের পর্ষদ সভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও এমডির পরিবর্তন। ২০১৮ মনোহরদীতে ইয়াবা কারবারে জড়িয়ে পড়েছে পুলিশ। ২০১৯ এবারে নির্বাচনে শৃঙ্খলা আগামীবারও ধরে রাখা হবে, এইচটি ইমাম। ২০২১ ভ্যাকসিনের জন্য ৪,২৩৬ কোটি টাকা বরাদ্দ। দর্শক, শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা। শুরুতেই যাচ্ছি রেজাউল করিম রানি, আপনার কাছ থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি। ২০১১ সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখছি সরকারের জনপ্রিয়তা কমছে। প্রথম আলো জনমত জরিপটি করেছিল। ২০০৯ সালে সরকার ক্ষমতায় আসলো, শেখ হাসিনা সরকার। এক ধরনের বিতর্কিত বা এক ধরনের প্রশ্ন থেকে যায় যে নির্বাচনটি নিয়ে, সেই নির্বাচন ঘিরে তারা কিন্তু ল্যান্ডস্লাইডিং এক ধরনের ভিক্টরি পেল, সংখ্যাগরিষ্ঠতা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেই ২ বছরের মাথায় জনপ্রিয়তার এত তলানিতে পড়া শুরু করলো কেন? স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী, তথাকথিত নেতৃত্ব দানকারী দলটি, বিপুল জনপ্রত্যাশা এবং অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান, তারপরে ধরেন সমস্ত প্রত্যাশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উনি জাতির পিতা থেকে হয়ে উঠলেন ফ্যাসিবাদের জনক, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জনক, স্বৈরতন্ত্রের জনক, বাকশালের জনক। তো এটা তো খুব বেশি সময় কি লাগছিল ওনার এই জায়গায় পৌঁছাইতে? প্রথম আপনি ওই সময় ৭১ পরবর্তী ৭৩ সালেই ৭৩ সালে বাস্তবতায় বাংলাদেশ ঢুকে গেল। ৭৩ সালে তার ব্যালট পেপার ছিনতাই করতে হচ্ছে, ভোট কেন্দ্র দখল করতে হচ্ছে। তার তার মানে আওয়ামী লীগের সচরিত্রে স্বরূপে ফেরার জন্য একটা ক্ষমতাই যথেষ্ট। কোনো না কোনোভাবে ক্ষমতা আনলে ওর চরিত্র দেখাই দিবে সে। আমাদের দুর্ভাগ্য হলো বাংলাদেশের মানুষের কালেকটিভ পলিটিক্যাল আনকনসাসনেস, যেটা অসচেতনতার ফল হলো আওয়ামী লীগ। আপনি যদি রাজনীতি মিন করেন, আপনি কোনোদিন আওয়ামী লীগ মিন করতে পারেন না। আমি এটা বারবার বলি, বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল বলা হয় এটিকে, কিন্তু রাজনীতি বললে আওয়ামী লীগ অনেক রূপবেদিও তো আছে, অনেক প্রাচীনতম, তাই না? সেই জন্য সেগুলো তো সেলিব্রেটেড না, ভালো হয়ে যায়নি। রাজনীতির সাথে জনগণ, দেশ, সার্বভৌমত্ব, স্বাধীনতার এগুলো একটা সম্পর্ক আছে। এর কোনটার সাথে আওয়ামী লীগের সম্পর্ক আছে? আওয়ামী লীগ জনগণ বলতে বুঝে তার গুন্ডা পান্ডা, আওয়ামী লীগ দেশ বলতে বুঝে যে আধিপত্যবাদী শক্তির সাথে এ দেশের তথাকথিত বন্ধুরাষ্ট্রমূলক একটা উপনিবেশিক সম্পর্ক, তার কলোনি বানানো। যার কাছে জনগণ, সার্বভৌমত্ব এগুলো কোনো মর্যাদা নাই, সেটা কোনো রাজনীতি হইতে পারে না। এটা একটা দখলদার শক্তির। 11 সাল শুরু থেকে আইডিয়াটাই এরকম। 72-75 এর কথা বলছেন, কিন্তু 2009 ক্ষমতায় আসবার পরে আবারও সেই কেন এটা উন্নয়ন, সে যখনই ক্ষমতায় আসবে সেই জিনিসই যে হবে, কিন্তু এটা আমরা জানতাম। শেখ হাসিনা তো 2008-এ দিন বদলের সনদের কথা বলে মানুষের দিন তো বদল করছে, সে দিন বদল করছে না। আপনি আপনার গ্রেফতার বাণিজ্য থেকে ক্রসফায়ার বাণিজ্য বাংলাদেশ প্রবেশ করেছে।
বাংলাদেশে যে কোনো লোককে গুম করা ছিল একটা খুব নর্মাল ব্যাপার, দিন বদল না এগুলো, মানে যে কোনো লোক আপনার ভয় পাইতো, মানে আলো থেকে অন্ধকারে হ্যাঁ, চলে যাওয়া। তো বদল তো অবশ্যই করছে সে, উনি বদলের ব্যাপারে তো কোনো আপত্তি নেই কারো। মানে প্রবলেমটা তিনি হলো, কথা রেখেছেন। জি, প্রবলেমটা হলো রাজনীতি এবং আওয়ামী লীগ এক জিনিস না। এই জন্য আমাদের পলিটিক্যাল এডুকেশন দরকার। পলিটিক্যাল এডুকেশনকে আপনি যত ম্যাস পিপলের মধ্যে ছড়াবেন, তত মানুষ বুঝবে যে আওয়ামী লীগ হলো একটা লুটপাটের সিন্ডিকেট, জাস্ট লুটপাটের জন্য একটা অলিগার্ক শ্রেণী কিছু লোকজন মিলে এটা একটা গড়ে তোলা হয়েছে। এর মধ্যে কিছু পলিটিক্যাল ইমোশন, এলিট ক্লাব, হ্যাঁ ক্লাব, এবং কিছু কিছু এলিমেন্ট জনগণকে আপনার ধোঁকা দেওয়ার জন্য কিছু ইমোশনাল এলিমেন্ট এখানে যুক্ত করা হয়েছে। হ্যাঁ, এবং এখানে একপাল সাহিত্যিক, তথাকথিত সাহিত্যিক এই ইমোশনাল ইন্ডাস্ট্রি বিস্তারের কাজ করছে। দ্যাট ইজ দ্য আওয়ামী লীগ। সো আপনি যদি রাজনীতি মিন করেন, ডেমোক্রেসি তো মানে অবশ্যই, আপনি যদি ডেমোক্রেসি মিন করেন তাহলে সেখানে আওয়ামী লীগের স্পেস থাকার কথা না, আওয়ামী লীগ হওয়ার কথা না। তো এই জন্য আমি বলতেছি যে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার পরে, রেজাউল করিম রনি, এই জায়গায় একটি প্রশ্ন দাঁড়ায়, তাহলে 72 থেকে 75 বা মানে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ যদি আপনার বক্তব্য অনুযায়ী ওই জিনিসটি হয়ে থাকে, তাহলে আমাদের এখানে যারা বুদ্ধিজীবী চিন্তাশীল মানুষ যাদেরকে আমরা বিভিন্ন সময় মাইলস্টোন হিসেবে ব্যবহার, মানে মাইলস্টোনের জায়গায় বসাই, ওনারা কেন এই ন্যারেটিভটি তুলতে পারেননি? ওনারা এটা তুলতে পারেননি কারণ হলো ওনারা বাংলাদেশ ব্যাপারটা আন্দাজ করতে পারেনি, মানে আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা। কারণ ওদের কাছে ওরা ছিল ভারতীয় বাঙালি সংস্কৃতির যে আইডিয়া, যেটা ডেরাইভ ফ্রম হিন্দুত্ববাদ, অ্যাবসোলিউটলি, তার আলোকে তারা বিহাত বঙ্গ রেনেসা এগুলো কল্পনা করত। বাংলাদেশকে বাংলাদেশের অ্যাসপেক্ট থেকে দেখা হয়নি। আমি বাঙালি মুসলমানের যে আলাদা রাষ্ট্র করা 71 সালে, হ্যাঁ, যেমন ধরেন এখন একটি দল, সেটা তো মুসলমানের রাষ্ট্র ছিল না, বাঙালি মুসলমান সংগ্রামে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের যা জন্ম দিল। আমি আপনার এখানে গুরুত্বপূর্ণ, 71 কি শুধু বাঙালি মুসলমানদের আন্দোলন ছিল? বাঙালি মুসলমানদের আন্দোলন না, আন্দোলনটা বাঙালি মুসলমান না, কিন্তু বাঙালি মুসলমানের একটা ভূখণ্ড, রাষ্ট্রীয় পরিচয় পাওয়া। তা আমরা তো কখনো রাষ্ট্র করার জায়গায় ছিলাম না। পৃথিবীতে অনেক কমিউনিটি আছে, অ্যারিস্টটল বলছে যারা রাষ্ট্র করে ফেলতে পারে তাদের একটা আলাদা যোগ্যতা আছে। যেমন পশ্চিমবঙ্গের বাঙালি, ওরাও তো বাঙালি, আসামের তারা তো রাষ্ট্র করতে পারেনি, তারা ভারতীয় বাঙালি। কিন্তু পূর্ববঙ্গের এরা, হ্যাঁ, অন্য কমিউনিটি, ওদের আলাদা অন্য রাষ্ট্রে ইন্টিগ্রেশন আছে। কিন্তু বাঙালি মুসলমান যেটা আলাদা, এটা একটা যে বর্গ, তার যদি আলাদা একটা রাষ্ট্র না থাকতো, সে আজকে কি থাকতো? সে আজকে উপনিবেশ। আজকে পশ্চিমবঙ্গের বাঙালিদের অবস্থা, বাঙালি মুসলমানদের অবস্থা দেখেন, মুসলমান পিটায় মারার একটা সংস্কৃতি আপনি ইন্ডিয়াতে দেখেন। আমি বলতে সেদিক থেকে বলতেছি। ফলে আপনি রাষ্ট্র করার মধ্য দিয়ে আপনি একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে প্রবেশ করে গেলেন, তার মানে আপনি একটা ঐতিহাসিক উত্তরণের মধ্যে প্রবেশ করলেন। এখন এই রাষ্ট্রটা করার জন্য আপনি দেখবেন আজকে যারা বলে যে এটা ভারতের ক্রিয়েশন, হ্যাঁ, আজকে যারা যেই দলগুলো ন্যারেশন দেয়, এবং ভারতও কিন্তু মনে করে এটা ভারত পাকিস্তান যুদ্ধ, মিসিং শুধু বাংলাদেশ। এই যে বাংলাদেশের সত্তাটা, এই বাংলাদেশের সত্তাটাকে রিকগনিশন করার জন্য এখানকার বাম, মানে তথাকথিত বাম প্রোগ্রেসিভ নামে তা যারা এন্টি ইসলামী একটা বয়ানের মধ্যে দিয়ে আটকাই গেছে, অন্যদিকে যারা আল্ট্রা ফ্যাসিস্ট, ইসলামী না মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করে, তাদের বয়ান কিন্তু একই। ওরাও এটা মনে করে ভারতের অবদানে স্বাধীন হয়েছে, ভারত মূল নিয়ামক শক্তি, করুণা কৃপায় হয়েছে। এই জন্য তাদের বয়ানের মধ্যে বাংলাদেশ মিসিং, বন্ধু রাষ্ট্র, ভারতের অনুকম্পা, ভারতের সাংস্কৃতিক বয়ানের প্রতি তারা আপনার আগেই নতজানু থাকার ফলে এখানে ওই অর্থে সাংস্কৃতিকভাবে বাংলাদেশ এই যে জনযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। এই যে আমাদের ইতিহাসটা কি? আমাদের ইতিহাসটা সিম্পল, উই রিভোল্ট টু বিদায় পৃথিবী, জিয়াউর রহমান টু জেনজি। তো এই ইতিহাসটা মিসিং। এখানে তো করা হয়েছে এক দল, এক ব্যক্তি, এক আঙ্গুলে সব হয়ে গেছে। এই যে ফ্যাসিজম, এটা হিস্ট্রিগ্রাফির মধ্যে প্রথিত করেছে কারা? আপনি যাদেরকে বলে যে মাইলস্টোন তথাকথিত বুদ্ধিজীবীরা। এবং বাংলাদেশের আজকের এই করুণ পরিণতির জন্য দায়ী কে? পলিটিশিয়ানরা পরে, আগে দায়ী হলো বুদ্ধিজীবীরা। যে দেশের বুদ্ধিজীবীরা এইরকম একটা দলীয় এবং একটা কলোনিয়াল বয়ানকে মূলধারা করে ফেলে, সে দেশ দাঁড়াইতে পারে না। যেন বাংলাদেশ দাঁড়ায় নেই, যেন বাংলাদেশের মুক্তি, 24-এর মুক্তি মানে কি? 24-এর জেনজি জেনারেশনের প্রধান দায়িত্ব কি? রাজনৈতিক না, প্রধান দায়িত্ব হলো বুদ্ধিবৃত্তিক, ইতিহাসের মুক্তি ঘটানো। আমাদের ইতিহাসে যে দলীয় বয়ান তৈরি করা হয়েছে, কালচারালি সেটাকে আমাদের নিজস্ব কালচার ডিআওমিকরণ করা, গোটা নলেজ সিস্টেমকে ডিআওমিকরণ করা। এই জন্য তরুণদেরকে সামনে দুইটা দায়িত্ব এট দ্য সেম টাইম। সেটা হলো এখানে বাংলাদেশের আপামর সাধারণ জনতা ইতিহাস থেকে মিসিং। ইতিহাসের কতগুলো কাল ফিগার ইতিহাস দখল করে ফেলছে। এখানে জনগণের অধিকার নিশ্চিত করা, ইতিহাসে জনগণের মালিকানা ফেরাই দেওয়া, এবং
ওইটা যদি এখন আপনি ফিরাই দিবেন তখনই ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপিত হবে এবং সেই আপনার ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক স্থাপনের যে পুরো প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা যখন স্টাবলিশড হবে, একটা ডেমোক্রেটিক প্রসেস, মানুষের মর্যাদাবোধ যখন ফিরবে, এমনিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে। মায়েদ, আপনার কাছ থেকে এই রনি ভাইয়ের আলোচনার রেশ ধরেই শুনতে চাই, যারা চিন্তাশীল বা বুদ্ধিজীবী, তারা বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে আমাদের যে নিজস্ব সত্তা, সেই সত্তার পরিবর্তে কেউ এক পক্ষ ছুটেছে ভারতীয় ন্যারেটিভ বিল্ড করবার জন্য, আর এক পক্ষ এখানে ধর্মীয় ভিত্তিতে আলাদা একটা সংস্কৃতি বিনির্মাণের চেষ্টা করেছে। কিন্তু আসলে যারা বুদ্ধিজীবী, তাদের কাজ তো বা দায়িত্ব ছিল বা দায় ছিল তো বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে প্রজন্মকে গড়ে তোলা। তারা আসলে সেই বুদ্ধি না বিতরণ করে তারা মাথা বিকিয়ে দিয়েছে, যার খেসারত আমরা রক্তাক্ত 24 দেখলাম। আপনার তো রাজনীতিটাই, এই দুঃশাসনের সময়টাই আপনি মূলত রাজনীতির মাঠে হাঁটতে শুরু করেছেন। কোন জায়গাটা মূলত স্পার্ক করেছে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা উচিত, অন্যায়ের বিরুদ্ধে হাঁটা উচিত বা রুখে দাঁড়ানো উচিত? কোন জায়গাটা আপনাদেরকে, এই প্রজন্মকে মূলত স্পার্ক করেছে? আমাদের আসলে সকল রাজনৈতিক দলেরই বাংলাদেশ পন্থাটা একটা সাধারণ পন্থা হওয়া উচিত ছিল, যে সকল রাজনৈতিক দলই এই বিষয়টা ফলো করে। কিন্তু আমাদের দেখা গেছে যে আমাদের দুর্ভাগ্য, আমাদের বড় বড় কিছু রাজনৈতিক দল বিভিন্ন দেশের দালালি করে, আপনি যেটা বললেন, সেই জন্য এখানে বাংলাদেশ পন্থাটা আলাদা ধরনের রাজনীতি হয়ে গেছে। আর আমাদের কথা যদি বলি, আমাদের যে জেনারেশন, সেই জেনারেশনটা কিন্তু বেড়ে ওঠার সময়টা কিন্তু আমরা আওয়ামী লীগ রেজিমের সময় বেড়ে উঠেছি। মানে আপনি চাইলে গড্ডালিকে গা ভাসাতে পারতেন। অবশ্যই। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আসি, মানে যখন আমি 18 বছর হয়, তখন কিন্তু 18 সালে নির্বাচন হয়। মানে এই সময়টা আশেপাশেই তো আমাদের জেনারেশন বেড়ে উঠেছে। 18 সালের নির্বাচনের পরে যখন আমরা ক্যাম্পাসে আসি, আমাদের ক্লাস শুরু হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, তখন আসলে আমরা যে পরিবেশটা পাই, আমাদের মনে হয় যে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে ভোটের যে অধিকার, আমাদের যে বাক স্বাধীনতা, সেটা যে পাওয়ার কথা ছিল, তার কোনোটাই আমরা পাচ্ছি না। এবং আসলে দেশটা একটা দলের হাতে বন্দী হয়ে গেছে। তার বাইরে যারা আছে তারা সবাই দেশের মানুষ নয়, বা রাজনীতি করার অধিকার নিচু স্তরের একটা এলিট স্তর হচ্ছে শুধু একটা রাজনৈতিক দল, যে আওয়ামী লীগ। তারা নাগরিক। জি, তারা নাগরিক। আর বাকি সবাই হচ্ছে তাদের বাইরে প্রজা বললে তো তারপরও কিছুটা স্বীকৃতি থাকে। ভাই বলেন, গুম করে ফেলা, হত্যা করে ফেলা, খুন করে ফেলা, মামলা দেয়া, হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ আসামি। এসব বিষয়ে দেখার পরে আমাদের মনে হয়েছে যে আসলে এখানে আসলে আওয়ামী লীগের কথার তালে যদি আমরা চলি, তাহলে বিষয়টা হয় না। এটা আমার একজন ব্যক্তি হিসেবে আমার যে নৈতিকতা বজায় রাখা দরকার, আওয়ামী লীগের যে শাসনের বিরুদ্ধে যদি আমরা কথা না বলি, তাহলে সেইখানে আমার নৈতিকতা ক্ষতিগ্রস্ত হয়। সেখান থেকে আমাদের মনে হয়েছে যে আমরা আসলে সরকার বিরোধী রাজনীতি করা উচিত, আওয়ামী লীগ বিরোধী রাজনীতি আমাদের করা উচিত। 2013 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখলাম, চাঁদা না পেয়ে কলেজে তালা দিয়েছে ছাত্রলীগ। আচ্ছা, এখানে প্রশ্ন দুইটি। কলেজ কি করে চাঁদা দিবে, এটি একটি প্রশ্ন, এবং এই ছাত্রলীগ তো ছাত্র, সে তো ওই কলেজেরই শিক্ষার্থী, নিজের শিক্ষা প্রতিষ্ঠানে নিজে তালা দিয়ে দিল, তাহলে তার শিক্ষার পথ থাকলো কিনা? আসলে এটা অনেক ছোট একটা ঘটনা। আমরা যদি ছাত্রলীগের চাঁদাবাজির দিকটাই দেখি, আমরা ছাত্রলীগের শরীয়তপুর জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট 2000 কোটি টাকা মানি লন্ডারিং করে দেশের বাইরে পাঠিয়েছে। একটা জেলা সংগঠনের প্রেসিডেন্ট 2000 তিনি আবার ছাত্র। জি, এটা তো জেলা পর্যায়ে গেল। আপনি যদি দেখেন, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সেক্রেটারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনার মনে থাকতে পারে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা কনস্ট্রাকশনের কাজের জন্য জাহাঙ্গীরনগরের ভিসির কাছে 2 কোটি টাকা ঈদের সালামি চেয়েছিল, মনে আছে? তারপরে কিন্তু ওই কমিটিটা ভেঙে দেওয়া হয়, কমিটি ভেঙেছে এবং ওই ভিসিও পদ হারিয়েছে। জি, এই যে তাহলে এই 2013 সালের যে ঘটনা, এটা আসলে অনেক ছোট একটা ঘটনা ছাত্রলীগের জন্য। ছাত্রলীগ আরো অনেক বড় 13 সালে তো হাঁটি পাপা করেই তো 2 কোটি টাকার সালামি পর্যন্ত পৌঁছেছে, বা 2000 কোটি টাকা মানি লন্ডারিং এর কি গেছে। মানে ছাত্রলীগের আসলে অপরাধ করার প্রবণতাটা ছাত্রলীগের এত বড় পর্যায়ে গিয়েছিল যে এটা আসলে টাকাটা বিষয় না, আদায় করাটা বিষয়। যদি এটা তারা আদায় করতে না পারতো, তাহলে এটা তার মানে ক্যাপাসিটির প্রতি প্রশ্ন উঠতো, যে সে এখান থেকে চাঁদা আদায় করতে পারে নাই, তার মানে তার ক্যাপাসিটি নাই দিকে সে। এটা তার অধিকার, এটা অধিকার। আপনি যেটা অন্যায় মনে করছেন, এটা তার অধিকার। মানে দুইজন নেতার মধ্যে, ছাত্রলীগের দুইজন নেতার মধ্যে একজন যদি টাকা পায়, একজন পায় না, তার মানে হচ্ছে যে পেলো তার ক্যাপাসিটি অনেক বেশি, সে অনেক বেশি প্রভাবশালী। যে পেলো না, সে অধিকার বঞ্চিত হলো। অধিকার বঞ্চিত, তো তার রাজনীতি করার আসলে সে দুর্বল। মানে এটি তার মানে তার মাদার সংগঠনের কাছে এভাবেই মূল্যায়িত, এটা এইভাবে মূল্যায়িত। এবং ওই সময় তো একবার আওয়ামী লীগের এক নেতার
বিষয়টা ছিল যে সে একটা প্রোগ্রামের জন্য টাকা চেয়েছিল আর কি, একজন ছাত্রলীগ নেতা আওয়ামী লীগ তার কাছে যে আপনার খরচ দেন, সে বলছে তোমাকে পদও দিচ্ছি খরচও দিব, পদ ব্যবহার করে তুমি টাকা আদায় করো। মানে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতারা প্যাট্রোনাইজ করতে বিষয়টা, যে তার সংগঠনের উৎসাহিত খরচ করতো। আসবে, যে তোমার পদ দিচ্ছি তুমি এটা দিয়ে ব্যবহার করে টাকা আদায় করো। ওই জায়গা থেকে কোনো লেসন নিতে পেরেছেন? আমরা বিশ্বাস করি আমরা নিতে পেরেছি। আপনি যদি 5 আগস্টের পরবর্তী কিন্তু সময়ে আবার বিশ্বাসের জায়গায় যখন আসলেন, বিশ্বাস তো নিঃশ্বাসের সাথে আসে এবং যায়। না, আমার প্রশ্নের উত্তরটা আমি আগে দিই। আপনি যদি দেখেন আমাদের কেন্দ্রীয় সংসদের দিকে যদি তাকান, 5 আগস্ট পরবর্তী সময় আমাদের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ যারা ছিলেন, জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ যারা ছিলেন, তারা কিন্তু কোনোভাবেই ছাত্র রাজনীতি বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হন নাই। এবং যে কজন, তার মানে এই না যে শতভাগ, আমাদের কিছু নেতা আছেন যারা তাদের পদ পদবি ব্যবহার করে বিভিন্ন অকারেন্স করতে চেয়েছেন, এবং সংগঠন কিন্তু তাদের একজনকে স্পেস দেয় নাই। মানে ছাত্রদল এটি অবশ্যই প্রশংসার দাবি রাখে। ছাত্র সংগঠন এটি হিসেবে আমরা প্রশংসা যে করি। ধরনের নৈতিকতা বজায় রাখা উচিত ছিল, ছাত্রলীগের যে কর্মকাণ্ড তার বিরুদ্ধে থাকার সেই জায়গাটা আমরা ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দল ধরে রাখতে পেরেছি। কিন্তু তারপরেও আমরা সবাই প্রত্যাশা করেছিলাম যে আপনি ছাত্র সংসদে প্রতিনিধিত্ব করবার জন্য আপনার ক্যাম্পাসের যারা সহপাঠী রয়েছেন তারা ভোট দিবেন, কিন্তু আপনারা হেরে যাবার কারণ কি? আপনাদের বিরুদ্ধে নানান ধরনের সোশ্যাল মিডিয়া খুললে নানান ধরনের অপপ্রচার আমরা দেখেছি, এখনো দেখছি। এগুলো কি তাহলে সবই অপপ্রচার? আসলে এর জবাব আপনি কি দিবেন? যদি আমি বলতে চাই যে আসলে ডাকসু নিয়ে প্রশ্ন, যেটা ডাকসুর হারার তো নানা কারণ আছে, আসলে এটা বিস্তারিত অনেক আলোচনা। আমরা বলেছি ডাকসু যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা এখানে একটা মেজর ফ্যাক্টর ছিল, তার বাইরে বড় একটা ফ্যাক্টর ছিল আমাদের বিরুদ্ধে প্রচারণাটা। আমি সেটাই এবং বলছি। ছাত্র দল, আমি যদি বলি, আমি একটু আগে কেন্দ্রীয় সংসদের কথা বললাম, আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের ওপরও আপনি গত 1.5 থেকে 2 বছর 5 আগস্টের পরবর্তীতে আপনি একটা কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের কোনো অভিযোগ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের উপর পাবেন। কিন্তু আপনারা ডিবাঙ্ক করতে পারলেন না কেন? এটা আমাদের ব্যর্থতা, যে আমরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমাদের যে নেগেটিভ বিল্ডিং এর যে বিষয়টা, সেখানে আমাদের গাফিলতি আছে, দুর্বলতা আছে। সেই জায়গাটা কোপ আপ করতে না পারার কারণে কিন্তু আমাদের আসলে, এটিকে রনি ভাইয়ের বক্তব্যের রেশ ধরেই বলি, এটি কি তাহলে বাংলাদেশপন্থী রাজনীতি যারা বিনির্মাণ করতে চান আপনাদের দুর্বলতা বা ব্যর্থতা? আমরা এটাই মনে করি। কারণ আমরা আসলে বাংলাদেশ পন্থা রাজনীতি করতে আমরা সবসময় জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছি, শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করেছি। সেইখানে শিক্ষার্থীদের কাছে বা জনগণের কাছে না গিয়ে শুধু সোশ্যাল মিডিয়া বা টিভি, ফেসবুক, যোগাযোগ মাধ্যম ব্যবহার করার মাধ্যমে শুধু নেগেটিভ প্রচার করা বা প্রোপাগান্ডা প্রচারের মাধ্যমেই যে রাজনীতি করা যায় সেই বিষয়ে আমরা অবগত ছিলাম না বা সতর্ক ছিলাম না। এই জন্য আমাদেরকে বেকায়দায় পড়তে হয়েছে। আসলে রনি ভাই, আপনি কি বলবেন? মায়েদের এই বেকায়দা পড়াটা খুবই হেলদি, স্বাস্থ্যকর, এবং আমি এটাকে স্বাগত জানাই। কেন স্বাগত জানাই? তাদের অন্তত চোখ খুললো না, চোখ খুললো না। এটা হলো যেই লোকগুলো ভোট দিল, তারা যে প্রত্যেকে প্রতারণার শিকার হইল, এটা প্রমাণিত হইল। এটা প্রমাণ হওয়া দরকার ছিল। এমন আমি একজন গুরুত্বপূর্ণ ছাত্র নেতা, গণ অভ্যুত্থানের 3-4 জন মুখের একদিন আলাপ করতেছিলাম, আমাকে বলল যে এইভাবে যে জিতলো একটা দল, ছাত্র শিবির তো এখানে কোথাও জিতে নেই, এটা জিতে অন্য একটা প্যানেল এবং কতগুলো ব্যক্তি সেই প্যানেলের আন্ডারে, পরে এটা বিজয় উদযাপন করছে ছাত্র শিবির। এবং প্যানেল আপনার কি ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিষদ প্যানেল ছিল মনে হয় তাদের, তো সেই নামে তারা নির্বাচন করলো, জিতলো, জেতার পরে সব শিবির হয়ে গেল। এই যে প্রতারণাটা সাধারণ শিক্ষার্থীরা দেখলো। না, ভোট প্রেম যুদ্ধ, এতে তো কোনো ব্যাকরণ নেই। অবশ্যই ব্যাকরণ আছে। আপনি প্রেম করবেন, সকালে একজন, বিকালে আরেকজনের সাথে প্রেম করতে পারবেন না। আপনাকে অবশ্যই একটা মোরাল স্ট্যান্ড রাখতে হবে। সে প্রেমিক না, কৌশল অ্যাপ্লাই করা যাবে না। কোনো কৌশল আপনি, এই যে বিখ্যাত দার্শনিক বলছে, আপনি এট দ্য সেম টাইম চালাক এবং প্রেমিক হইতে পারবেন না। আপনি মানে আপনি প্রেমও করবেন, আবার ক্যালকুলেটিভও হবেন। ভালোবাসা অন্ধ, যে ভালোবাসা অন্ধ না, সেটা কোনো ভালোবাসা না, সেটা হলো পাটিগণিত। তো যাই হোক, আপনার এখানে মানে বিষয়টা হলো যে জন্য কথা বলা হয়, যেগুলো মানে অনেক প্রচলিত বাণী, উক্তি বা প্রবাদ, এগুলো অনেক ফালতু জিনিস আছে। এগুলো মানে বাণী মানেই না যে সেটা আপনার জীবনকে আলোকিত করবেন। মোরাল স্ট্যান্ডটা কেন জরুরি? আপনি ধরেন বেগম খালেদা জিয়ার কথা বলতে হয় এখানে, ধরেন তারেক রহমানের কথা আপনি খানিকটা বলতে পারেন, যে ওনার বিরুদ্ধে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের ক্যাম্পেনিং চলছে না প্রাতিষ্ঠানিকভাবে, দেশি বিদেশি মিডিয়া জুড়ে। তো তারপরেও পৃথিবীর ইতিহাসের একটা বিস্ময়কর জানাজা বিস্তারকে আমরা দেখলাম, তাই না? ব্যাপারটা কিভাবে ঘটলো? এবং মেইন স্ট্রিম মিডিয়া, ন্যারেটিভ পলিসি, এই প্রোপাগান্ডা যদি ওয়ার্ক করতে, তাহলে আওয়ামী লীগেরই পতন হয় না।
আওয়ামী লীগের তো পতন হওয়ার কথা না, মানে সবই তাদের মানুষ পক্ষে শেষ ছিল। পর্যন্ত বিশ্বাস করেনি। হ্যাঁ, কারণ ট্রুথ ইটসেলফ আপনার সেলফ ফাংশনাল, সত্য নিজেই নিজের মতো করে ফাংশন করতে পারে। হ্যাঁ, সাময়িকভাবে হয়তো আপনাকে আমি বোকা বানাইতে পারবো, কিন্তু ওই যে বলে না শেক্সপিয়ারের বিখ্যাত লাইন যে আপনি সব লোককে সব সময়ের জন্য বোকা বানাইতে পারবেন না, কিছু লোককে কিছু সময়ের জন্য বোকা বানাইতে পারবেন, এবং বিপুল অংশকে কোনো সময়ের জন্য বোকা বানাইতে পারবেন। যে শিক্ষার্থীরা ভোট দিল, ওই নেতার সাথে আমার আলাপ হচ্ছিল যে ভাই আগামীতেও কি এই ঘটনা ঘটবে? আমি বলছি আগামীতে আর কোনো নির্বাচনে তারা জিতবে না, এইটা তাদের জন্য শেষ। অন্তত ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলতে পারি। পরে আমার এই বক্তব্যটা সে ভিডিও করে একটা ডায়েরিতে আমার সে স্বাক্ষর রাখছে যে কথাটা। আমি বলছি হ্যাঁ, কারণ আমি নির্বাচনের পরে আমি নিজে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি হলে হলে জিজ্ঞেস করেছি ছেলেদের মেয়েদের যে তোমরা অমুক অমুক দলকে কি ভোট দিয়েছো? না, আমরা তো অমুক দলকে ভোট দিইনি, আমরা অমুক ব্যক্তিকে ভোট দিয়েছিলাম। কিন্তু ভোট দেওয়ার পরে দেখি যে অমুক ব্যক্তি তমুক একটা মুনাফেক মেধাবী সংগঠনের প্রতিনিধি। রনি ভাই, ফলে এই যে প্রতারণার পরিণতি হলো শেখ হাসিনা। এই মডেল থেকে আমাদের বের হইতে হবে। সেক্ষেত্রে ছাত্রদল সেটা শেষ করি, ছাত্রদল যদি সাময়িকভাবে আপনার এই ধরনের কূটকৌশলের কাছে আপনার অপ্রস্তুত হয়, আপনার অপ্রত্যাশিত রেজাল্টও নিয়ে আসে, কিন্তু সে যদি তার মোরাল স্ট্যান্ড বজায় রাখে, এন্ড অফ দ্য ডে বিজয় তার কাছে আসবে। বিজয়ের জন্য তার দৌড়াইতে হবে। 2014 সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখেছিলাম যে গণতন্ত্রের দাফন, যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন 2014 সালে। গণতন্ত্রের দাফন, এবং আরেকটা এই সূত্রে আমি বলে রাখি 2014 সালের আন্দোলন কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সফল হয়েছিল, এটা অনেকে ভুল বোঝে। আমি ওই সময় সকালের খবর নামে বিলুপ্ত একটা পত্রিকার অ্যাসিস্ট্যান্ট এডিটর, আমি ডক্টর কামাল হোসেনের সাথে একটা ইন্টারভিউ নিতে গিয়েছিলাম। তখন বিপুল আন্দোলন, ঢাকা বিচ্ছিন্ন সমগ্র দেশ থেকে, এবং তখন তৎকালীন আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলল যে এইভাবে আন্দোলন করে তো আমরা কোনো সমাধানে পৌঁছাইতে পারবো না, আপনারা আন্দোলন স্থগিত করেন, আমরা আসেন আলোচনা করি। এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন হয়েছে, আমরা অবশ্যই একটা সুষ্ঠু নির্বাচন দিব। তিনি বলেছিলেন যে আমি শেখ মুজিবের কন্যা। হ্যাঁ, আমার কথায় আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, হ্যান তেন যা বলার আর কি। ওনার যেখানে দরকার নেই তো মিছা কথা বলতে বাবাকে কিরা কসম কেটে বলেছিলেন, সেটা তো সে করবেই। তো সেই চিরাচরিত আচরণ। তো এখন একটা রাজনৈতিক প্রকাশ্যে আপনি বললেন, আপনি অনির্বাচিত হন, ভোট চুরির মাধ্যমে হন, বিনা ভোটের প্রধানমন্ত্রী হন, যাই হোক, আপনি তো একটা কনস্টিটিউশনাল ব্যাপারের মধ্যে দিয়ে আপনি তো প্রধানমন্ত্রী, আপনি তো পত্র হোল করে আসছেন, দখল করে হইলেও আসছেন। তো আপনি এরকম একটা কথা বললেন, বলার পরে আমি বিরোধী দলের নেত্রী হিসাবে স্বাভাবিকভাবে কী বলবো, হ্যাঁ তাহলে তো আলোচনা করে সমাধান একটা হচ্ছে, আমি আলোচনার টেবিলের দিকে আগাবো। যেই উনি আলোচনা বললো তাহলে ঠিক আছে, আলোচনা একটু পজ হোক, আমরা আলোচনা করি। আলোচনা স্থগিত করেন, বলতেছে যে আলোচনা স্থগিত করেছে, আলোচনা থেকে উইথড্র করে না, একদম পুরোপুরি আলোচনা মানে আন্দোলন থেকে আমরা উঠে যাব তা না, বলতেছে আমরা একটু পজ থাকি, আলোচনার রেজাল্ট আমরা দেখি। যে আলোচনা টেবিলমুখী হইল বিএনপি, সাথে সাথে আগুন সন্ত্রাস, পোস্টারিংয়ে গণহারে ক্র্যাকডাউন, গ্রেফতার শুরু করে দিল। এটা তো পিছন দিক দিয়ে ছুরি মারা, এটা কোনো বীরত্ব না। ওই দিনই পরাজিত হয়েছে শেখ হাসিনা, এবং বেগম খালেদা জিয়া যথার্থই বলেছেন, এবং গণতন্ত্রের কফিনে শেষ পের একটা মেরে দিচ্ছে শেখ হাসিনা। এবং সেখান থেকে আর ব্যাক করার হাসিনার কোনো উপায় ছিল না। কারণ আপনি পলিটিক্সে একটা গেম, আপনি আমার শত্রু ধরেন, কিন্তু শত্রুর সাথেও গেমের একটা আপনার ধরেন কিছু রুলস আছে, সততার সাথে খেলতে হবে, সততার সাথে তাকে ডিল করতে হবে। কিন্তু আপনি বললেন যে আসেন আলোচনা করি, এবার আলোচনার মধ্যে ঢুকে দিয়ে আপনি আমাকে অ্যারেস্ট করলেন, গ্রেফতার করার একটা পুরা ন্যারেটিভ তৈরি করলেন আগুন সন্ত্রাস দিয়ে। হ্যাঁ, করার মধ্য দিয়ে এই যে একটা ভয়াবহ বিভৎস ফ্যাসিবাদের উত্থান শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশে ঘটছিল, এবং খালেদা জিয়ার মোরাল এবং সরল আপনার বিশ্বাসকে দুর্বলতা মনে করে উনি যে আপার হ্যান্ড নিল, তার পরিণতি কি হয়েছে? আজকে বংশের বাতি জ্বালানোর লোক নেই। একই বিষয় মায়েদ, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, বেগম জিয়া অত আগেই বুঝেছিলেন কি করে? আসলে বেগম জিয়া যে রাজনীতি করতেন সেটা আমি বক্তব্যের প্রথমে যেহেতু ওনার নাম আসছে, আমি আসলে ওনার মৃত্যুর জন্য শোক প্রকাশ করছি। এবং বেগম জিয়া কখনোই নিকট ভবিষ্যতের কথা চিন্তা করে রাজনীতি করতেন না, দূর ভবিষ্যতের কথা চিন্তা করে রাজনীতি করতেন। 2014 সালের 1 জানুয়ারি অর্থাৎ 5 জানুয়ারি নির্বাচন হয়েছিল। 5 জানুয়ারি নির্বাচনে 153 জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছিল। অর্থাৎ এই নির্বাচনের হোক বা না হোক, 5 জানুয়ারি নির্বাচন হোক বা না হোক, আওয়ামী লীগ সরকার গঠিত হওয়ার পরে যে বাংলাদেশের গণতন্ত্র আবারও রাইট ট্র্যাকে ফিরে আসতে যে অনেকটা সময় লাগবে, সেটা কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন তখনই। কারণ তিনি বাংলাদেশের মানুষের এবং গণতন্ত্রের পক্ষে সবসময় যেটা ইতিবাচক, সেই চিন্তাটাই মনে লালন করতেন। জি, সেই চিন্তাটাই মনে লালন করতেন। সুতরাং গণতন্ত্রের জন্য যেটা অশুভ, সেটা তিনি আগেই আজ করতে পেরেছিলেন।
জি মায়েদ, আরেকটি 2018 সালে আরেকটি খবর, মনোহরদীতে ইয়াবা কারবারে জড়িয়ে পড়েছে পুলিশ। 2018 সালের এই খবর। এই পুলিশ তো জনগণের বন্ধু বলা হয় এবং এই পুলিশই তো জনগণের জানমালের নিরাপত্তা বা অভ্যন্তরীণ শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত। তারা এই সমাজে ইয়াবা বা মাদক কারবারে জড়িয়ে পড়া, এটি আসলে 5 আগস্ট পরবর্তী আপনি একজন সময়ে ছাত্র নেতা হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন প্রশাসনের এই মানুষগুলোর এই আচরণকে বা এই চরিত্রকে? লীগের মতো করে কিন্তু আমরা পুলিশকে পুলিশ লীগ বলতাম। আমরা একটা স্লোগান দিতাম। মানে আপনারা কি বাধ্য হয়েছিলেন না সচেতন ভাবেই? না, আমরা সচেতন ভাবে এটা বলতে হতো, কারণ তাদের আচরণের কারণে। তারা এটা মনে করেন আওয়ামী লীগের পার্টি অফিস একটা, আর ওইখানে স্থানীয় থানাটা হচ্ছে আওয়ামী লীগের সেকেন্ড কার্যালয়, যেখানে সরকার কর্তৃক পাওয়ার দিয়ে তাদের সকল আওয়ামী লীগ নেতাদের কার্যক্রম চালানোর সুযোগ আছিল। শুধু ওসি প্রদীপের মতো বড় বড় মানে পুলিশ লীগ নেতা আমরা কিন্তু পেয়েছি। মানে কোন ওসি ছিল না আওয়ামী লীগ? না, অনেক ওসি ছিল, মানে ওদের নাম বলে তার শেষ করা যাবে না। সুতরাং ছাত্রলীগের স্টাইলে একই ধরনের অকারেন্স করতে কিন্তু পুলিশও মানে কলুষিত হয়েছিল। মানে তারা কি ভাগবাটোয়ারা করে করতো? ভাগবাটোয়ারা করে করতো। যে মনে হচ্ছে যে একটা স্ট্যান্ডে যদি চাঁদা নেওয়া হতো, তাহলে সেইখানে একটা অংশ যেত থানায়, একটা অংশ যেত আওয়ামী লীগের কার্যালয়ে। অর্থাৎ পুলিশ এবং ছাত্রলীগ বা আওয়ামী লীগ একই সমান্তরালে একই ধরনের অপরাধ কার্যক্রম চালু রেখেছিল। এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে একটা রাষ্ট্রীয় বাহিনী এইভাবে একটা দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল। এবং আমরা অনেক সময় পুলিশকে মানে আইডেন্টিফাই করে বলতাম যে পুলিশ তুমি পোশাক ছাড়ো, মুজিব কোড গায়ে পড়ো। অর্থাৎ মুজিব কোড গায়ে পড়ে যে আওয়ামী লীগ যে মানে মুজিব কোড মানে একটা অন্যায়ের প্রতীক, একটা অন্যায়ের প্রতীক হয়ে গেছিল মুজিব কোড, যেটা পরে অথচ একেবারে সাদামাটা চোখে দেখলে একটি কাপড়। জি, কাপড়। কিন্তু পুলিশের যে পোশাকটা, সেই পোশাকের বাইরে শুধু শেখ মুজিবের কোডটা পরাটাই বাকি ছিল তাদের, আর কোনো কিছুই বাকি ছিল না অপরাধ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে। 2024 সালে 5 আগস্ট পরবর্তী সময়ে একটা সম্ভাবনার সময় এসেছি। আমরা সম্ভাবনার কথা বলি, আমরা একটা ভালো বাংলাদেশ নির্মাণের কথা বলি। এই রাজনীতি, এই প্রশাসন এবং এই জনগণ দিয়ে কি সেই স্বপ্ন পূরণ করা সম্ভব? আমাদের যে দীর্ঘদিন যাবৎ শুধু রাজনৈতিক পরিবর্তন আমরা করে আসছি, তার বাইরেও আমাদের আসলে সমাজ সংস্কারের দিকে এগিয়ে যাওয়া উচিত। রাজনৈতিক পরিবর্তনে ক্ষমতার পালা বদল হয়, কিন্তু সমাজ বদলায় না। তো সুতরাং আমাদের যে পরবর্তী সরকার আসবে, আমরা বর্তমান সরকারের কাছে আশা করেছিলাম, আমাদের সেই আশা পূরণ হয়নি। আমরা ভবিষ্যৎ সরকারের কাছে আশা করব যে তারা আসলে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি সমাজ সংস্কারের দিকেও মনোযোগ দিবেন, যার মাধ্যমে আসলে ম্যাস পিপুলের মধ্যে একটা পরিবর্তন আসবে। রনি ভাই, শেষ করব। প্রত্যাশা আমাদেরকে আশাবাদী করে, আপনি কি আশাবাদী? একদম, এর বাইরে কোনো অপশন নেই। না হলে কামিং রেভলিউশনের জন্য অপেক্ষা করতে হবে। এবং কারণ হলো এই যে জেনজি জেনারেশন, তারা গণঅভ্যুত্থানের মধ্যে নিজেরাই একটা পলিটিক্যাল কর্তাসত্তা, পলিটিক্যাল সাবজেক্টিভিটি অর্জন করেছে। সো ফলে তারা এমন কোনো ক্ষমতা দেখতে চায় না, ওয়ান ডাইমেনশনাল পার্টি বা ওয়ান ডাইমেনশনাল ম্যান, যার মধ্য দিয়ে আওয়ামী স্টাইলে একটা ক্যাডার ভিত্তিক সংগঠন ক্ষমতা দখল করবে এবং ক্ষমতাটা সেই দলের কর্মচারী, সমর্থক, নেতাকর্মীদের সম্পত্তিতে পরিণত হবে। মানে ক্ষমতা আসলে জনগণের হাতে। ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক। ধরেন আপনি একটা দল কেন করবেন? অমুক দল খুব সুশৃঙ্খল, অমুক দল খুব সুচারুভাবে প্রতারণা করতে পারে, এই জন্য করবেন? নো, আপনি করবেন আপনি নিজে এম্পাওয়ার হওয়ার জন্য করবেন। যেই দল বাংলাদেশের মানুষকে নাগরিক মর্যাদা ফেরত দেবে, আপনার ভোটাধিকার নিশ্চিত করা মানে কি শুধু একদিন যে সিল মারবেন তা তো না, আপনার আত্মমর্যাদা বোধ ফেরাই দিবে, যে মানে প্রত্যেক দিনই নাগরিক হিসেবে রাইট। ইভেন আপনি ক্ষমতায় না থাকলেও, আপনি রাজনৈতিক দলের সদস্য, সক্রিয় সদস্য না হলেও, ইভেন আপনি তথাকথিত নন পলিটিক্যাল পার্সন হলেও, রাষ্ট্র আপনার প্রতি কোনো রকম বেইনসাফি করবে না। এইরকম জায়গায় যারা রাষ্ট্র গঠন করতে চায়, যাদের কিছু প্রস্তাবনা আছে, যাদের কিছু পলিসি আছে, যাদের কিছু প্ল্যান আছে, আমরা তো সেই সংগঠনকে পছন্দ করব। সেই প্ল্যানটা কার জন্য? জনগণের জন্য, নাগরিকদের জন্য। কিন্তু প্ল্যান আওয়ামী লীগেরও ছিল বা অন্যান্য তথাকথিত ক্যাডার ভিত্তিক সংগঠনেরও আছে। 24-এর প্ল্যান ছিল, হ্যাঁ, 41 পর্যন্ত প্ল্যান ছিল। সেই প্ল্যান আমার জীবনের সাথে কোনো সম্পর্কিত না। কিন্তু যেই প্ল্যান মনে করেছে খুব দ্রুত বাংলাদেশে এই বেকারত্বের সমস্যা সমাধান করতে হবে, চাকরির ব্যবস্থাপনা করতে হবে, কৃষকদের দ্রুত মর্যাদাবোধ, জনগণের জীবন ছুঁয়ে যাওয়া। দেখেন, আমি জিয়া রহমান সাহেবের একটা কথা বলি। জিয়া রহমান সাহেব কিন্তু একজন বিপ্লবী নেতা ছিল, এই জিনিসটা আমরা ভুলে যাই। কেন? আমরা বিপ্লব বলতে মনে করি লাল নীল বই পড়া। জিয়া রহমানের বিপ্লবটা ছিল কর্মসূচি ভিত্তিক বিপ্লব। আপনি কি চান? আপনি কৃষকের ভাগ্য উন্নয়ন করতে চান? কৃষি বিপ্লব। আপনি কি চান? শিল্প বিপ্লব। আপনি কি চান? বিপ্লব করে আপনি কি চান? অর্থনৈতিক বিপ্লব, মানুষের জীবন
তো উনি যখন খাল কাটে এটা কি খালি কোদাল নিয়ে দৌড়াদৌড়ি করছে? জি। মানুষকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় সামিল করেছে, মিঠা পানি ধরে রেখেছে, খাদ্য স্বয়ংসম্পন্ন হবে। এর চেয়ে বড় বিপ্লব আপনি কি দেখেন? জি। কর্মসূচিটাই হলো বিপ্লব, আর অন্যদের বিপ্লব হলো বই পড়া, অন্যদের বিপ্লব হলো থিওরিটিক্যাল। প্র্যাকটিক্যাল কর্মসূচি যে দল নিবে সেইটাই হলো বিপ্লবী পার্টি। এখন বাংলাদেশে সামাজিকভাবে জনগণকে এম্পাওয়ার করা, মানুষের মর্যাদাবোধ ফেরানোর বিপ্লবী কর্মসূচি নিয়ে যে দল আগাবে, আমার ধারণা আগামীতে জনগণ সেই দলের পাশে থাকবে। ধন্যবাদ মায়েদ আপনাকে, ধন্যবাদ রানী ভাই, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচয়ে পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।